সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শওকত আলী আহমেদ, সহকারী শিক্ষক, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ। বরাবরের মতোই তোমাদের সামনে আমি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে হাজির হয়েছি। আর বাংলা দ্বিতীয় পত্রে গত ক্লাসে আমি তোমাদের নত্যবিধান নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব সত্যবিধান। এটার পরবর্তী অংশটা, এটা হচ্ছে সত্যবিধান। তো চলো কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাই পাঠে। সম্মানিত সুধী, যারা দেখছেন কমেন্টস করে জানাবেন সাউন্ড অথবা দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। চলো আমরা সত্যবিধান নিয়ে আলোচনা করি। সত্যবিধান, আমরা যে নত্যবিধানে আলোচনা করেছিলাম, নত্যবিধানের সাথে সত্যবিধানের অনেকটাই মিল আছে। মানে হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান, নত্য এবং সত্য, অর্থাৎ মধ্যাহ্ন এবং বর্তন্য স দুটাই আসলে খাঁটি বাংলা ভাষায় বা বাংলা ভাষায় দুটা ব্যবহার নেই। হচ্ছে আমরা বলতে পারি খাঁটি বাংলা শব্দে বর্তমান স ধ্বনির ব্যবহার নেই। তারপর আমরা বলবো যে তদ্ভব শব্দে বর্তমানস্য এর ব্যবহার নেই। এখন তদ্ভব শব্দ কি? কেউ যদি প্রশ্ন করে তদ্ভব শব্দ কি, এগুলি আমি উৎপত্তিগত দিক থেকে শব্দের প্রকারভেদ নিয়ে যে ক্লাসটাতে আলোচনা করেছিলাম, সেই ক্লাসে তদ্ভব শব্দ নিয়ে আলোচনা করেছিলাম। এটা শব্দের চ্যাপ্টারের বিষয়। তো তদ্ভব শব্দে মধ্যাহ্ন এর ব্যবহার নেই। আর হচ্ছে বিদেশি শব্দে, যে কোনো বিদেশি শব্দে আমরা মূর্ধন্যস্ব, বিদেশি শব্দে মূর্ধন্যস্ব এর ব্যবহার নেই। বিদেশি শব্দে আমরা মূর্ধন্যস্ব ব্যবহার করব না, ব্যবহার নেই। যেমন আমি একটা উদাহরণ দিই। যেমন ধরো ওই ফটোকপির দোকান আছে, তো ফটোকপির দোকানে অনেকেই সামনে মানে সাইনবোর্ডে লিখে রাখে এখানে ফটোস্ট্যাট করা হয়। ফটো বানানটা এইভাবে লিখে ফটোস্ট্যাট, এখানে ফটোস্ট্যাট করা হয়। তো এই বানানটা কিন্তু আসলে অশুদ্ধ। শুদ্ধ বানানটা হচ্ছে এটা মূর্ধন্যস্ব হবে না। যেহেতু ফটোস্ট্যাট শব্দটা হচ্ছে একটা বিদেশি শব্দ, তাই এখানে মূর্ধন্যস্ব ব্যবহার হবে না, এটা হবে দন্তস্ব। আমি এক দোকানদারকে বলেছিলাম যে আপনার সাইনবোর্ড চেঞ্জ করেন, তারপর দোকানদার সাইনবোর্ড চেঞ্জ করেছিল। তাহলে এটা সঠিক বানানটা হবে ফটোস্ট্যাট, এটা হচ্ছে দন্তস্বদি হবে, দন্তস্বদি। ঠিক আছে? তাহলে খাঁটি বাংলা শব্দে মূর্ধন্যস্ব ধ্বনির ব্যবহার নেই, তদ্ভব শব্দে মূর্ধন্যস্ব ধ্বনির ব্যবহার নেই, বিদেশি শব্দে মূর্ধন্যস্ব ধ্বনির ব্যবহার নেই। তাহলে মূর্ধন্যস্ব ধ্বনির ব্যবহারটা আছে কোথায়? এটা হচ্ছে আমরা গত ক্লাসে বলেছিলাম সংস্কৃত শব্দ, সংস্কৃত বা তৎসম শব্দ যা অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই তৎসম শব্দে মূর্ধন্যস্ব ব্যবহারের যে নিয়ম, তাই হচ্ছে সত্যবিধান। তাহলে কি বললাম? এই সংস্কৃত বা তৎসম শব্দে যা অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় প্রবেশ করেছে, এই সকল শব্দে মূর্ধন্যস্ব ব্যবহারের যে নিয়ম আছে, তাই হচ্ছে সত্যবিধান। এই হচ্ছে সত্যবিধানের সংজ্ঞা। চলো আমরা একটু নিয়ম নিয়ে আলোচনা করি। ঠিক আছে? আমি মুছে দিব, একটু যারা দেখছেন কমেন্টস করেন প্লিজ।
ঠিক আছে, এখন আমরা নিয়মে যাই কিভাবে আমরা সত্য বিধান মূর্ধন্য ষ ধ্বনিটা আমরা কিভাবে ব্যবহার করব। নিয়মে যদি আমরা যাই তাহলে এক নম্বর নিয়মটা হচ্ছে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি, অভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পর প্রত্যয়ের দন্তস্ব মূর্ধন্যস্ব হয়। এটা হচ্ছে একটা নিয়ম। একটু জটিল লাগতে পারে মনে কাছে, হ্যাঁ, কিন্তু আসলে একটু চিন্তা করলে দেখবে জটিল না। অভিন্ন, আমরা যদি এই কথাটা একটু চিন্তা করি, অভিন্ন অন্য স্বরধ্বনি এর মানে কি? ও আ ছাড়া অন্য যে স্বরবর্ণগুলি আছে এগুলি, এবং ক ও র এর পর প্রত্যয়ের, অর্থাৎ শব্দের প্রত্যয় যে অংশটা, প্রত্যয়ের প্রকৃতি প্রত্যয় আমি নেক্সট একটা ক্লাসে আলোচনা করব। প্রত্যয়ের যে অংশটা, এখানে দন্তস্বটা কি হবে? মূর্ধন্যস্ব, অর্থাৎ দন্তস্ব না হয়ে মূর্ধন্যস্ব। আমি যে একটা উদাহরণ দিই, যেমন আমি যদি লিখলাম মমর্ষ, তাহলে কি দাঁড়ালো? অভিন্ন অন্য স্বরধ্বনি। এখানে মু বললে ম এর পরে একটা দীর্ঘ, ম এর পরে আসলে একটা দীর্ঘ উ আছে, এখানে একটা দীর্ঘ উ আছে, দীর্ঘ উ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দীর্ঘ উকার। এখানে দেখো ম এর পরে, এটাকে যদি আমরা শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে দাঁড়াচ্ছে ম যুগ রসৌ যুগ আবার ম যুগ দীর্ঘ উ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দীর্ঘ উকার, তাই এর পরবর্তীতে কি হয়েছে? এটা মূর্ধন্যস্ব হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এটা দেখতেছি যে ও আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পর প্রত্যয়ের দন্তস্ব মূর্ধন্যস্ব হয়। এরকম আমরা আরো একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো চক্ষুষ্মান, তারপরে লিখতে পারি আমরা চিকিৎসা। যে ক এবং র এর পর প্রত্যয় দন্তস্ব, সেখানে ক এর পরে দন্তস্ব না হয়ে এটা মূর্ধন্যস্ব হয়েছে, চক্ষুষ্মান। ঠিক আছে, চক্ষুষ্মান, ঠিক আছে, ক এর পরে মূর্ধন্যস্ব হয়েছে। তাহলে এটা হচ্ছে এক নম্বর নিয়ম, অভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পর প্রত্যয়ের দন্তস্ব মূর্ধন্যস্ব হয়। যেমন হচ্ছে মুমূর্ষ, এই শব্দটাকে আমরা বিশ্লেষণ করলে কি কি পাই? ম যোগ রসৌ, ম এর নিচে একটা রসৌকার আছে, রসৌ যোগ আবার ম, আবার হচ্ছে দীর্ঘ উ, দীর্ঘ উ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দীর্ঘ উকার, এরপরে কি হয়েছে? এটা মূর্ধন্যস্ব হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এক নম্বর নিয়ম। আমরা মুছে দিব, একটু দেখে নাও। দুই নম্বর নিয়মটাকে যদি আমরা যাই, দুই নম্বর নিয়মটা হচ্ছে ই কারন্ত ও উ কারন্ত উপসর্গের পর, ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পর কথগুলো ধাতুতে মূর্ধন্যস্ব হয়। এটা হচ্ছে নিয়ম, দুই নম্বর নিয়মটা। আচ্ছা, আমরা দেখো কি বলেছি, ইকারান্ত ও উকারান্ত উপসর্গের উপর। তো উপসর্গ জিনিসটা কি? এটা হচ্ছে আলাদা একটা চ্যাপ্টার।
সময় সুযোগ পেলে তোমাদের সামনে আলোচনা করব। তো উপসর্গ হচ্ছে 3 প্রকার, একটু বলে নিই। উপসর্গের সংজ্ঞাটা কি? যে সকল শব্দ বা শব্দাংশ বা বর্ণ বা বর্ণ সমষ্টি, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে থাকে উপসর্গ বলে। উপসর্গের সংজ্ঞাটা হচ্ছে, আমি উপসর্গ নিয়ে যখন বিস্তারিত আলোচনা করবো তখন বলবো, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। উপসর্গ হচ্ছে 3 প্রকার: খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, আরটা হচ্ছে বিদেশি উপসর্গ। তো উপসর্গগুলো কি? ওই যে বললাম বর্ণ বা বর্ণ সমষ্টি। তাহলে ইকারান্ত ও উকারান্ত উপসর্গের উপর কতগুলো ধাতুতে মর্দন্যাস হয়? যেমন ধরো একটা উদাহরণ দিলাম, মর্দন্যাস হয় কতগুলো ধাতুতে মর্দন্যাস হয়? অভিষেক, অভিষেক। আসলে ওই যে অভিটা হচ্ছে একটা উপসর্গ। অভিটা কি? অভিটা হচ্ছে একটা উপসর্গ। এটা কোন ধরনের উপসর্গ? অভি। ওই যে অভি বললে এখানে ই, রসই ই আছে, রসই ইকার, ইকারান্ত উপসর্গ। তাহলে এই উপসর্গটাকে আমরা কি বলতে পারি? ইকারান্ত উপসর্গ, অভিষেক। কিন্তু যেহেতু এটা ইকারান্ত উপসর্গ, তাই এটা দন্তস্ব না হয়ে এটা হবে মর্দন্যাস। অভিষেক ওটাই বলেছে যে ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মর্দন্যাস হয়। যেমন অভিষেক, অভিষেক বলে এখানে ইকারান্ত উপসর্গ আছে, তাই এটা দন্তস্ব না হয়ে মর্দন্যাস। ঠিক আছে, আমরা যদি আরেকটা উদাহরণ দেই, আমরা বলতে পারি যেমন ধরো আরেকটা উদাহরণ দিলাম, সুষমা। সুষমা, সুষমা। আসলে এটা কি হবে? সু বললে দন্তস্ব এর পরে সু কিন্তু একটা উপসর্গ, সুটা হচ্ছে একটা উপসর্গ। তো দন্তস্ব এর পরে একটা রসউ আছে। তো দন্তস্ব এর পরে যদি রসউ থাকে, রসউ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রসউকার। হ্যাঁ, তাহলে দন্তস্ব এর পরে যদি একটা রসউ থাকে, এটা হচ্ছে উকারান্ত উপসর্গ। তাহলে আমরা জানি উকারান্ত উপসর্গের পরে এটা দন্তস্ব হবে না, এটা হবে দন্তনাস্য। এই হচ্ছে দুটো উদাহরণ দিলাম। ইকারান্ত উকারান্ত উপসর্গের উপর কতগুলো ধাতুতে মর্দন্যাস হয়? অভিষেক, সুষমা, এরকম আরো অনেক উদাহরণ আছে, তোমাদের বইয়ে দেখবা আছে। ধরো সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান, অনুসন্ধান, বিষম, এরকম অনেক উদাহরণ আছে। ঠিক আছে, আমরা মুছে দিব। আমি একটু পুরোপুরি আসলে দেখছি যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, ঝাপসা হয়ে যায় কিনা। অনলাইন ক্লাসে এগুলো একটু খেয়াল রাখতে হয়। ওকে, পরের নিয়মটাতে যদি আমরা যাই, রি এবং রিকারের পরে মর্দন্যাস হয়। 3 নম্বর নিয়মটা আমরা বলতে পারি রি এবং রি কার। রি এবং রি কার এর পর মর্দন্যাস হয়। যেমন আমরা যদি উদাহরণ দিই, রি এবং রি কারের পর মর্দন্যাস হয়। যেমন ধরো ঋষি, ঋষি, এটা কখনো দন্তস্ব দিয়ে হবে না বা তালব্যস্ব দিয়েও হবে না, এটা হবে মর্দন্যাস, ঋষি। ওই যে নিয়মটা, রি এবং রিকারের পর মর্দন্যাস হয়, ঋষি। মনে করো রিকার, কৃষক আছে, তাই এটা হবে, ওটা দন্তস্ব দিয়ে লিখলে হবে না, তালব্যস্ব দিয়ে লিখলে হবে না, এটা কি হবে? কৃষক, মর্দন্যাস দিয়ে হবে। যদি আমরা লিখে এগুলো অভ্যস্ত, কিন্তু নিয়মটা জানা থাকতে হবে। রি এবং রিকারের পরে মর্দন্যাস হয়। পরের নিয়মটাতে যদি আমরা যাই, চার নম্বর নিয়মটা হচ্ছে তৎসম শব্দে র, তৎসম শব্দে র বা রেফ এর পর
মূর্ধন্য ষ হয়, র বা রেফ এর পরে মূর্ধন্য ষ হয়। যেমন আমরা উদাহরণ দিলাম বর্ষা, এখানে রেফের পরে একটা মূর্ধন্য ষ হয়েছে, বর্ষা, বর্ষণ, ঘর্ষণ ইত্যাদি। এই শব্দগুলো সাধারণত মূর্ধন্য ষ হয়। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো মুছে দিব। পরের নিয়মটাতে যদি আমরা যাই, পরের নিয়মটা হচ্ছে ট বর্গীয় ধ্বনির, ট বর্গীয় ধ্বনির পর অ আ ভিন্ন, ট বর্গীয় ধ্বনির পর অ ভিন্ন অন্য স্বরধ্বনি, ট বর্গীয় ধ্বনির পর অ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে মূর্ধন্য ষ হয়। ট বর্গীয় ধ্বনি কোনগুলো আমাদের জানা আছে? ট বর্গীয় ধ্বনি হচ্ছে ঠ, ঠ, খ, তারপরে হচ্ছে হ মূর্ধন্য। ট বর্গীয় ধ্বনির পর ও অভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে মূর্ধন্য ষ হয়। যেমন আমরা উদাহরণ দিতে পারি কষ্ট, সৃষ্ট, নষ্ট, কাষ্ট, এগুলি। ঠিক আছে, আমরা উদাহরণ দিলাম যেমন কষ্ট, ক বললে মূর্ধন্য ষ, তারপরে হচ্ছে ঠ, মানে ট বর্গীয় ধ্বনি একটি কষ্ট লিখেছি। আরেকটা ভুল লিখেছি কষ্ট, কষ্ট, তারপরে হচ্ছে শ্রেষ্ঠ, ঠিক আছে, শ্রেষ্ঠ, মূর্ধন্য ষ হয় শ্রেষ্ঠ। তাহলে ট বর্গীয় ধ্বনির সাথে কি হবে? ট বর্গীয় ধ্বনির পর ও অভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে সৃষ্টি, সৃষ্টি, অন্য স্বরধ্বনি থাকলে মূর্ধন্য ষ হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিয়ম। পরের নিয়মটাতে যদি আমরা যাই, ঠিক আছে, দেখে নাও, আমি মুছে দিব। পরের নিয়মটা হচ্ছে আমরা যেটা নত্যবেদানে বলেছিলাম, এটা হচ্ছে কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ হয়, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ হয়, যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। এই শব্দগুলি তোমাদের মুখস্থ করতে হবে। এগুলি আমি একটু 2-4টা বোর্ডে লিখছি। যেমন ধরো ষড় ঋতু, ষড় ঋতু, এটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য ষ হয়, স্বভাবতই মূর্ধন্য ষ হয় এমন শব্দ, যেমন ষড় ঋতু, তারপরে হচ্ছে রুশ, কুশ, আষাঢ়, এরকম রুশ, কুশ, আষাঢ়, এমন আরো আছে। তোমাদের বই আমি একটু পড়ে শোনাচ্ছি, সবগুলো লেখার দরকার নাই। আষাঢ়, ভাষণ, ভাষা, উষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দেশ। এই যে শব্দগুলি তোমাদের পাঠ্য বইয়ে আছে, এগুলো হচ্ছে স্বভাবতই মূর্ধন্য ষ হয়। তবে তোমাদের পরীক্ষায় পাঠ্য বইয়ের বাইরে থাকে না, পাঠ্য বইয়ের শব্দগুলো তোমরা আত্মস্থ করতে পারলে এনাফ। ঠিক আছে, তারপরে আমরা বলবো কিছু আরবি ফার্সি শব্দ আছে যেগুলি আরবি ফার্সি শব্দ
ইত্যাদি বা বিদেশি শব্দ যেগুলি বাংলা ভাষায় এসেছে, আমরা আগেই বলেছি বিদেশি শব্দে মূর্ধন্য ষ ব্যবহার হয় না। এরপরেও কিছু শব্দ আছে যেগুলি বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং বাংলার মতোই ব্যবহৃত হচ্ছে, কিন্তু আসলে এগুলি বিদেশি শব্দ, এগুলিতে কি হবে না, মূর্ধন্য ষ হয় না। যেমন ধরো জিনিস, জিনিস, এটা কি হবে, দন্ত স হবে, মূর্ধন্য ষ হবে না। তারপরে হচ্ছে এরকম কিছু শব্দ আছে, মাস্টার, এটা তো বিদেশি শব্দ, ঠিক আছে, বিদেশি শব্দ, তাই এখানে মূর্ধন্য ষ হবে না। পোস্ট, এগুলো আমাদের জানা আছে বিদেশি শব্দ কোনগুলি, পোস্ট বা পোস্ট অফিস, ঠিক আছে, পোস্ট, পোস্ট অফিস, এই শব্দগুলোতে কি হবে না, মূর্ধন্য ষ হয় না। এবং লাস্ট যে নিয়মটা, সেটা হচ্ছে, আমি প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসছি, শেষের যে নিয়মটা এটা আমাদের একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে সংস্কৃত সাত প্রত্যয় যুক্ত মূর্ধন্য ষ হয় না। কিছু শব্দ আছে যেগুলি সংস্কৃত এবং শব্দটা হচ্ছে প্রত্যয় হচ্ছে সাত, এরকম সাত প্রত্যয় যুক্ত কি হয় না, মূর্ধন্য ষ হয় না, ঠিক আছে, সংস্কৃত সাত প্রত্যয় যুক্ত মূর্ধন্য ষ হয় না। তাহলে নিয়মটা লিখবো আমরা, সংস্কৃত সাত প্রত্যয় যুক্ত পদে মূর্ধন্য ষ হয় না। সংস্কৃত সাত প্রত্যয় শব্দে মূর্ধন্য ষ হয় না। যেমন ধরো আমরা উদাহরণ দিই, যেমন অগ্নিস্বাদ, অগ্নি, এটা কি হবে, অগ্নিস্বাদ যদি আমরা লিখি এটা দন্ত স হবে, অগ্নিস্বাদ। তারপরে হচ্ছে ধূলিস্বাদ, ভূমিস্বাদ, ধূলিস্বাদ, ধূলিস্বাদ, কি হবে, ধূলিস্বাদ, অগ্নিস্বাদ, ঠিক আছে। তারপরে হবে ধূলিস্বাদ, ভূমিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ, ভূমিস্বাদ, এই শব্দগুলি আছে যেগুলি অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ, এই সাত প্রত্যয় যুক্ত শব্দে কি হয় না, সাত প্রত্যয় যুক্ত শব্দেও মূর্ধন্য ষ হয় না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আমি তোমাদের দুটি ক্লাসে, গত ক্লাসে এবং আজকের ক্লাসে নত্যবিধান ও সত্যবিধান নিয়ে আলোচনা করলাম। নেক্সট নত্যবিধান ও সত্যবিধান দুটা ক্লাসে এই চ্যাপ্টার পুরোটাই শেষ। নেক্সট ক্লাসে তোমাদের সামনে অন্য কোনো টপিক নিয়ে আমি হাজির হব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।